আমার তরকারিটা একটু গরম করে দেন। ওই সুযোগে পাইয়া ও আমাকে এমনভাবে করছে, ও আমি মানে সাইড দেই না, কিন্তু ও জোর করে আমার মুখ পর্যন্ত সাইপা ধরছে। ও আমাকে চিৎকার। লেখাপড়ার উদ্দেশ্যে ঢাকায় এসে কলেজে ভর্তি হন এই তরুণী। থাকার জায়গা খুঁজতে গিয়ে এক পর্যায়ে একটি সাবলেট বাসায় ওঠেন তিনি। আমিও তেমন গেছি। তো ওদের ভাষায় আমি আমার একটা ওদের ভাষায় ওরা ফ্ল্যাট নিয়ে থাকে। তো এক ফ্ল্যাটে এক রুমে ব্যাচেলর মেয়ে মহিলা ভাড়া দেয়। ওই ব্যাচেলর মহিলা ভাড়া দিতে ওই জায়গায় আমারে ওদের কাছে ওদের মার সাথে কথা বলি আমি ওখানেই আসছিলাম, আমার রাখছে। ওই বাসার পাশের রুমে থাকতেন মিনহাজ নামের এক যুবক। শুরুতে স্বাভাবিক পরিচয়ের মধ্যে সম্পর্ক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক ভয়াবহ রূপ নেয় বলে অভিযোগ ভুক্তভোগীর। ও বাসায় আসে যায় সব সময় টাইম মতো, আর আমি বাসায় আসি। ওই ব্যাচেলর মহিলারা সব সময় আবার থাকতো না। তো এক রুম পেয়ে ও দরজা লক করে আমি আমার রুমেই থাকতাম, ও আমার রুমে চলে যাইতো। তরুণীর রুমমেটরা কাজের প্রয়োজনে বাইরে থাকায় অনেক সময় বাসায় একাই থাকতেন তিনি। এই সুযোগকে কাজে লাগিয়ে পাশের রুমের বাসিন্দা মিনহাজ প্রায়ই তার রুমে ঢুকে কথা বলার চেষ্টা করতেন। আমি দরজাও লক করছি, ও আমাকে বলতেছে যে আপু এদিকে আসেন তো একটু, আমার তরকারিটা একটু গরম করে দেন এই সেই। তো আমার মনে কোনো ইয়ে নাই, আমি দরজা খুলতাম, আমি আমার কাজ করতাম, হারলে কোনো সময় গরম করে দিতাম, কিছু করলে করে দিতাম, শেষ। ওই সুযোগে পাইয়া ও আমাকে মানে কি বলবো, ও আমার সাথে রিলেশন এমনভাবে করছে, আমি মানে সাইড দেই না, কিন্তু ও জোর করে আমার মুখ পর্যন্ত সাইপা ধরছে। পরে আমি বলতেছি আমি যদি চিৎকার করি চেঁচামেচি করি মানুষজন শুনবে না, কারণ ফ্ল্যাটের ভিতরে তো যদিও শুনে জোরে চিৎকার করলেও যা আবার আসতেও পারে। ও আমাকে চিৎকার করতে দেয় না। পরে আমি কোনোভাবে এটা করছি, মানে হয়ে গেছে, ও আমার সাথে যা করা হয়ে গেছে অলরেডি। একদিন তরকারি গরম করা কথা বলে রান্নাঘরে ডেকে নেন মিনহাজ। অভিযোগ রয়েছে সেখানেই হঠাৎ পিছন থেকে জাপটে ধরে জোরপূর্বক শারীরিক নির্যাতন চালানো হয়। ভুক্তভোগীর দাবি, বাসায় তখন কেউ না থাকায় চিৎকার করেও সাহায্য পাওয়ার সুযোগ ছিল না। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। চলে যায়, তাহলে আমি এখন কি করবো, এটা কি সমাধান করবো এখন? যদি ও যে এটি করছে, এখন আমি পরক্ষণে যদি কোনো প্রবলেম হয় আমি কি করবো? এখানে থাকতে চাই, সমাধান করতে চাইছি, কিন্তু ওরা এমন আমার ফিসে লাইখা আমার বাইর করছে যে ওরা এটা সমাধান করবে। এসে এখানে থাকলে ওই বাড়িওয়ালার যে লোক একটা আছে দারোয়ান, ওই দারোয়ানেরও আমার ফিসে লাগাইছে, যেহেতু আমার না রাখে। পরে আমি আর অন্য বাসা দেখে আমি চলে গেছি, আর ওই ছেলের সাথে আমি কন্ট্যাক্ট করতেছি ডেলি। কয়েকদিন পর সাহস করে বিষয়টি রুমমেটদের জানালে উল্টো তাকেই বাসা ছাড়ার জন্য চাপ দেওয়া হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে ওই বাসা ছাড়েন, ছেড়ে অন্যত্র চলে যান তিনি। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি। কিছুদিন পর শারীরিক অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি ফোনে মিনহাজকে জানালে সন্তানের কথা অস্বীকার করে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। পরে বলতেছে যে এটা স্টেপ নিতাম, স্টেপ নিয়ে এটা চেক করতাম, সেই ও আমাকে স্টেপও দিছে, ও স্টেপ নিয়ে চেক করছি, এটা আসছে। পরে বলছে আমি দেশে যাইতাম দেশে যাই এটা ক্লিয়ার করতাম, সেই বলতেছে। আর আমিও অবস্থা পরে কয়েকদিন হয়ে গেছে না, আমার অবস্থা আমার কে দেখে এখানে, আমি চলে গেছি দেশের বাড়ি। পরিস্থিতির চাপে ঢাকায় থাকা সম্ভব না হয় তিনি গ্রামের বাড়িতে চলে যান। গ্রামে যাওয়ার পরও মিনহাজের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন ভুক্তভোগী। বিয়ের আশ্বাস দিয়ে এক পর্যায়ে গর্ভের সন্তান নষ্ট করাতে বাধ্য করা হয় বলে অভিযোগ তার। দেশের বাড়িতে যাওয়ার পরে ওর সাথে তো আমি কন্ট্যাক্ট করতেছি যে এখন বিয়ে হয়ে যেত, আমি দ্রুতভাবে তাকে বলতেছি, কোনোভাবে বিয়ের জন্য রাজি হইতেছে না। পরে আমারে ও 1000 টাকা পাঠাইছে প্রথম অবস্থায়, আলতা করতাম 2000 টাকা পাঠাইছে, আলতা করতাম গাড়ি ভাড়া খরচ সুদ্ধা। পরে আমি যাই আলতা করছি, আলতাসগ্রাফ এগুলা ফটো মোবাইলে পাঠাইতে বলছে, পাঠাইছি। পাঠানোর পরেও বলতেছে আমি ডাক্তারের সাথে কথা বলি, এটা যেভাবে হোক ক্লিয়ার করলে পরে ও আমাকে মেনে নেবে। ওকে আমি কোনোভাবে বুঝাতে পারতেছি না। ও বলতেছে যে যেভাবে হোক আমি ডাক্তারের সাথে টাকা যাক যে কথা বলি, তাদের সাথে কথা বলি, এটা যেভাবে হোক ক্লিয়ার করতাম। পরের সপ্তাহে এটা ক্লিয়ার করার পরের সপ্তাহে সে আমাকে ওর মাকে নিয়ে আমাকে বিয়ে করে নিয়ে আসবে। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও প্রমাণ পাঠানোর পর হঠাৎ করেই মিনহাজ তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
সুস্থ হয়ে আবার ঢাকায় ফিরে মিনহাজকে খুঁজে না পেয়ে তার আত্মীয়দের কাছে যান তিনি। কয়েক হাসপাতালে 7 দিন ছিলাম, থাকার পরে আমি বাড়িতে গিয়া 1 সপ্তাহ পর তার সাথে এগুলো ডকুমেন্ট পাঠাইতে বলছে, ফ্ল্যাটের ছবি পাঠাইতে বলছে, এগুলো প্রমাণ আমার কাছে অবশ্যই আছে। এরপরে যাই বলতেছে পাঠাইছি, এরপরে ও আমার সাথে আর কন্ট্যাক্ট করে না, ও আমার সাথে আর যোগাযোগ করে না। অভিযোগ রয়েছে সব ঘটনা জানার পরও কেউ তাকে সহযোগিতা করেননি, বরং মিনহাজ অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানতে পারেন ভুক্তভোগী তরুণী। আমি ঢাকা আইসা পড়ছি, ঢাকা আইসা পড়ে ওর খালু একটা থাকে ওখানে শাকসবজি বিক্রি করে, ওর খালুর সাথে আমার দেখা করছি। আমি বলছি যে আঙ্কেল বিষয়টা তো আপনারা হয়তো জানছেন, এই ও আবার ওর মার সাথেও কন্ট্যাক্ট করছে বলছে। হ্যাঁ বলতেছি। পরে ওর খালুকে আমি প্রস্তাব দিছি যে ওনাকে বলেন বুঝাই যে যেহেতু হয়ে গেছে তুইও স্বীকার করছস বা বলছস, তাহলে এই জায়গায় আমরা চাই ওকে বিয়ে করে বউ করে নিয়ে আসতে, ঝামেলা করার দরকার নাই এই সেই। উনি আমাকে পরের দিন আমারে ঠিক যে জায়গায় থাকতে বলছে নয় আমি ওই জায়গায় থাকছি, আমাকে উত্তর দিয়ে বলছে কি যে ও আপনি ওদের সাথে বুঝেন গা, ওরা আমার কথা শুনে। আবার এদিক দিয়ে আমার পরীক্ষা চলতেছে, আমার বিয়ের 2nd ইয়ার ডিগ্রিতে পড়ি, পরীক্ষা চলতেছে, পরীক্ষাও আমার শেষ হয় না, সপ্তাহে 1 দিন পরীক্ষা। শুনছি জানতে পারছি লোকজনের কাছে যে ওরা দেশে আইসা পড়ছে, দেশে আইসা আবার দ্রুত বিয়ে শাদী করানোর জন্য চেষ্টা করতেছে, বিয়ে শাদী করানোর প্ল্যান নিয়ে বাড়িতে আসছে। পরে আমি ওই নিজে যেভাবে হোক আসি এই জায়গায়, তো বাড়িতে আসছি, ওরা আমাদেরকে ওই আপুদের সাথে কথা বলি, সমাধান করছে কি যা হবে সমাধান হবে বা ঢাকায় হবে, যেখানে ঘটনা ঘটছে ওখানে হবে এই সে। আমি ঠিক আছে, তাও মানে ঢাকা যদি সমাধান হয়ে থাকে তাহলে তো আরো ভালো, আমাদের সাথে আপনারা চলে আসেন, ওখানে হয়ে যাক। ও নানান টানের দোষ দিয়ে আমার সাথে কাগজপত্র এসে ওই আমার কথা এসে ও আমার সাথে এটা আমার না, দুনিয়ার নানান কথা দাফা সাফা দিতে আছে। পরে আমি বলতেছি ঠিক আছে আমাকে বিয়ে করা লাগবে না, আমি আপনি রাজকন্যাই বিয়ে করেন, অসুবিধা নাই, তবে আমি এটা প্রমাণ করে জানছি 10 জনের সামনে আমি এটা প্রমাণ করবো, সকালবেলা 10 জন ডাকার পরে আমি এটা প্রমাণ করে আমি এখান থেকে ওই লোকজনকে হবে বলতে চাইছি। সে সময়ে ওই লোকজনে মানে ওই সুযোগে হের মামাতো ভাইটা ছিল না, ওই মামাতো ভাই ওকে নিয়ে গেছে। এখন ওর মা ছিল, ওর মা আছে, ওই আপু আবার বলতেছে ওগো এলাকায় গেছি না, ওই মেম্বারের সাথে কথা বলে আসবে। আর মেম্বার বলতেছে যখন ও ছিল তখন তো আমাদেরকে জানান নাই, আর ওর হাতছাড়া কেন করছেন আপনারা? আবার ওখানে যান, ওর মা যেখানে আছে, ওর মা যেখানে থাকে ওখানেই থাকেন। এরপরে এখানে আসছি, ওর মাকে আমি দেখে বলছে, আপু বলছে না জানাও আমাকে, আমি জানাইছি, দেখা মাত্র ফোনে কথা বলি ওইদিকে ওনাকে আবার সরাই ফেলছে, উনি কই আছে ওনারাই জানে। আমার যে এত বড় ক্ষতি ও করছে, আমি এই ক্ষতির তো দূরের কথা আমি অ্যাকশনে নিতে আসি নাই, যে ওদের সাথে সমাধান করে আমি যা করার করবো, কিন্তু ওদের কোনো সমাধানে আসে না, ওরা আমার নামে আরো বিভিন্ন নানান তানের কথা বলে।